হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের চন্দীপের ব্লগ নিয়ে আমি কিছু বলবো, ওর কিছু কার্যকলাপ নিয়ে অবশ্য করেই বলবো তোমাদের সঙ্গে, এবং সমাজসেবী ম্যাডামের সঙ্গে যে যাত্রাটাও শুরু হলো সেটা নিয়েও কিছু বলবো। কাজেই তোমরা আমার সঙ্গে থেকো, আমার পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই শেষে তোমাদের মূল্যবান কমেন্টস করো, ভালো লাগলে লাইক আর শেয়ারও করো। আচ্ছা, এবার চলে আসি মূল ভিডিওটা। সরি, সকালের যাবতীয় যে কাজকর্মগুলো দেখায় ওদের, গ্রাম্য কাজ, অর্থাৎ চাল ভাঙিয়ে এনেছে, আগের দিনই আমাদের দেখিয়েছে, সেইটাকে পরিষ্কার টরিষ্কার করছে, এবং সেই নিয়ে যেটা দেখালো ওই নিয়ে কিছু বলছি না। তবে আজকেও বললো কোথাও যাচ্ছে, এবং অবশ্য করেই সেই ম্যাডামের সঙ্গেই দেখা করছে, সঙ্গে কিমাও আছে, এবং ওই ম্যাডামই আসবেন ওনার গাড়িতে করে, সম্ভবত বাতকুল্লায়। সেখান থেকে ওকে পিক আপ করে বিভিন্ন জায়গায় যাবে, স্টেপ বাই স্টেপ আসছে, এবং কোথায় যাবে না যাবে সেটা সম্বন্ধে ও ডিটেলস জানে না। তবে একটা জিনিস ও শুরুতেই বলে দিল যে হাসনাবাদ থানায় ডেকে পাঠিয়েছে। এটা কিন্তু ওর ভিডিওতেও বলেছে, হাসনাবাদ থানাতে রণদীপকে ডেকে পাঠিয়েছে। তাহলে আমরা ধরে নেব সেই কারণেই হয়তো ওই কিমার সাহায্যে ওই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের রণদীপ, এবং ওরা একসাথে হয়ে কিছু প্ল্যান করেছে, বা ওনার সাহায্য নেবে বলে স্থির করেছে। অবশ্যই কিছুদিন আগে ও নিজেই বলেছিল যে একজনে আমি মাথার উপর হাত পেয়েছি, অর্থাৎ আশীর্বাদের মতো আমার মাথায় কেউ আছেন, এবং তিনি চাইছেন আমাকে পুরোপুরি হেল্প করতে এবং কিষাণুর কাস্টাডির ব্যাপারে পুরো সাহায্য করতে। অবভিয়াসলি এই সমস্ত ব্যাপারগুলো ও প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিল, এবং আজও বলে দিল যে প্রথমেই যে ওই দিদির সঙ্গেই ও যাবে, এবং সঙ্গে আমাদের কিমাও থাকবে। নেক্সট স্টেজে দেখা গেল যে ও গাড়িতে উঠেছে, এবং ফার্স্টে ওরা গেছিলো ওদের তাহিরপুর থানায়। সেখানে কি কাজকর্ম হয়েছে সেই ডিটেলস এখনও আমরা জানি না। আচ্ছা, সেখান থেকে বেরিয়ে সোনা হোটেল, সেখানে ওদের লাঞ্চ পর্ব শেষ হলো, এবং তারপর ওরা গেল হাসনাবাদ থানায়। সেখানেও কি হলো আমরা ডিটেলস জানি না। তবে যেহেতু আমাদের টন্দীপ আগে থেকেই বলেছিল যে ও হাসনাবাদ থানা থেকেই মেইনলি ডেকেছিল, সেই জন্য ধরে নিতেই পারি কিছু ওদের লিগাল ব্যাপারই, অর্থাৎ কাস্টাডি সংক্রান্তই জিনিস হবে, কোনো নির্দেশনামা এসবের জন্যই হয়তো গেছিল। বা এর সঙ্গে একটা জিনিস আমি ধরে নিতে পারি, আমার জানি কেন মনে হচ্ছে কোনো ব্যক্তিগত কাজেও গেছিল মনে হচ্ছে। দেখো, আজকে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি কিমার লাইভে উঠেছিলাম, স্ট্রিম লাইভে সঙ্গীতাদিকে কিছু কোয়েশ্চেন আমি করছিলাম, এবং ওনার রিকোয়েস্টে আমি উঠতে বাধ্য হয়েছি। আমার ওঠার ইচ্ছা ছিল না, কিন্তু কোয়েশ্চেনগুলোর আমি ঠিকঠাক উত্তর পাচ্ছিলাম না। যাই হোক, সেই জন্যই আমি উঠলাম, কটা কোয়েশ্চেন করেছি, যদিও উনি ওনার মতো উত্তর দিয়েছেন, যে উত্তরে আমরা স্যাটিসফাইড কখনোই হব না, কারণ উনি ভেতরের ব্যাপার ডিটেলস সেভাবে কিছুই জানে না। এটা কিন্তু আবার প্রমাণিত হলো, মানে যতটা কিমা জানিয়েছে এবং টন্দীপের তরফ থেকে জানানো হয়েছে ততটাই উনি জানেন, এবং উনি এক পক্ষের বিচারই উনি করছেন, এবং ওনাদের পক্ষ নিয়েই কথা বলছেন। এবং আরেকটা জিনিস আমার খুব ক্লিয়ার হয়ে গেল, সেই জিনিসটাও আমি বলতে এলাম। দেখো, আজকের সন্ধেটা, ভিডিওটা তোমরা কাল সকালে পাবে, কিন্তু আজকের সন্ধেবেলায় তো আমি ভিডিও করতে বসেছি। বেশ দুটো লাইভে ঘুরে আমি যেটুকু বুঝলাম যে এই ম্যাডাম কোনো লিগাল ওয়েতে কাজ করতে চান না, মানে লিগাল কাজ লিগাল ওয়েতেই হয়, আর ইনি যে কাজগুলো করেন সেটা হচ্ছে আউট অফ ক্যামেরা, অর্থাৎ পর্দার পিছনে কাজ করেন। এটা কিন্তু আমি আজকে পরিষ্কার বুঝে গেলাম। কেন, কি করে বুঝলাম, সব ডিটেলসেই আসছি। কারণ আজকে আমি টোটালি আর কি প্রিপেয়ার্ড ছিলাম যে ওনাকে আমি অনেকগুলো কোয়েশ্চেন করব, কারণ আমার কিছু ভিউয়ার্স বলেছিল আপনি যে কথাগুলো তুলছেন সেই কথাগুলো নিয়ে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি বলুন। এখন দেখো, বলার দুটো রাস্তা আছে, একটা হলো পার্সোনালি বলতে পারি, যেহেতু ওনার নাম্বার আছে, কিন্তু আমি নাম্বারে ফোন করে কথা বলতে চাইনি। কেন সেটাও বলে দিই, কারণ আমি যখন ওনার নাম্বারে ফোন করব আমার নাম্বারটাও ওখানে উঠে যাবে, কাজে আমি আমার ফোন নাম্বারটা রিভিল করতে চাইনি, সেই জন্য আমি ওইভাবে কন্ট্যাক্ট করিনি। একই কারণ ছিল, হোয়াটসঅ্যাপটাও একই কারণ ছিল, সরি, সেই জন্য এই পন্থাটা আমি অবশ্য করেই নিইনি। আর অ্যাকচুয়ালি আমার ওনার উপর বিশ্বাসটা একদমই নেই, কারণ উনি যে ধরনের কথাবার্তা বলেন বা ওনার যেসব কাজ করার নমুনা আমার বিশেষ ফেথফুল লাগে না। কারণ উনি ম্যাক্সিমামই গায়ের জোর, গুন্ডামি, তারপর ফোর্সফুলি, এই সব ওয়ার্ডগুলো ইউজ করেন। এবং যেসব লাইভে যান, তোমরা আজকের লাইভগুলো দেখলে, মানে আমি সকালে দেবো তো, তোমরা আগের দিনের রাত্রে লাইভগুলো দেখলে বুঝতে পারবে যে যে লাইভে উনি ছিলেন সেখানে, কিমার লাইভ বাদ দিয়ে যে অন্য লাইভটায় ছিলেন সেখানে কীরকম গালিগালাজ করা হয়েছে অন ক্যামেরা ওনার সামনে, অবশ্যই আমাদের রুনার উদ্দেশ্যে।
তোমরা যদি দেখো অবশ্য করেই দেখবে, আমি তো দেখেছি, জাস্ট স্টান্ট হয়ে গেছি যে এটা কী ধরনের ভাষা, এইভাবে কথাবার্তা জাস্ট নেওয়া যায় না। কারণ আমরা লাইভে গেছি, আমরা ইনভাইটেড, সেখানে গিয়ে আমাদের অপমান আমাকে করেনি, নুনাকে করেছে, জাস্ট ওকে করা বা কাউকে করা মানে সবাইকেই করা, মানে আমরা যদি এই ধরনের কথা বলি তাহলে আমাদেরও করা হতো আশা করি। কারণ এই রকম ভাষা শুনতে আমি অভ্যস্ত নই। তোমরা জানো আমি কিভাবে ভিডিও করি এবং এইসব ভাষার বিরুদ্ধে গিয়ে কথা বলার চেষ্টা করি, এবং এই ধরনের প্রোটেস্ট আমি শুরু থেকে করছি। হ্যাঁ, এই কারণে আমার অনেককেই আমি বলেছি, সুতপা থেকে শুরু করে সঞ্জয় থেকে শুরু করে এখনও স্টিল নাও আমি কিমাকে বলে যাই, কিন্তু সুতপা সঞ্জয় দুজনেই নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু কিমা এখনও শুধরাতে পারেনি। কারণ ও শুধরাবার করার চেষ্টা করছে, কিন্তু কি করবে বলো, ও যেসব কেস নিয়ে বসে রয়েছে সেই সব কেসে ওর ভালো হওয়াটা খানিকটা মুশকিল। কারণ সত্যের সঙ্গে থাকলে বা কি বলবো, ধর্মের সঙ্গে থাকলে, সত্যটা কি এখনও রিভিল হয়নি, সেই জন্য সত্য কথাটা আমি বলতে পারি না। ও যদি ধর্মের সঙ্গে থাকতো আশা করি আমরাও ওর স্বাদটা দিতে পারতাম। মন থেকে আসে না, বুঝেছো? কারণ মানুষের সাহায্য করব, তার মধ্যে নিশ্চয়ই আমার কোনো স্বার্থ থাকে, প্রতিটা মানুষেরই স্বার্থ থাকে কম বেশি। অত্যাধিক জিনিসটা স্বার্থ দেখা বা পয়সা দেখা, এই জিনিসটা দেখলে মানুষের উপকার করার থেকেও আমার মনে হয় মানুষের অপকারই আমরা বেশি করে ফেলি। যাই হোক, আমি আসল লাইভে চলে আসি। যে জিনিসগুলো আজকে আমি লাইভের থেকে জানতে পারলাম, তার আগে বলে নিই, কালকে টন্দীপের ভিডিওটাকে শেষ করে নিই। সেটা হলো যে টন্দীপ ফেরার পথে যেখানে নামলো অর্থাৎ কৃষ্ণনগরে, সেখান থেকে ওর ফিরতে বেশ একটু অসুবিধা হচ্ছিলো, আমি দেখলাম। কারণ ওর দিদিরা ওকে কৃষ্ণনগরেই নামিয়ে দিয়ে চলে গেছে। ওইখান থেকে ওই মুহূর্তে রাত 12টার সময় ফেরা খুবই টিপিক্যাল, কোনো যানবাহনই থাকে না। ওকে বন্ধুকে ফোনের সাহায্যে ডেকে তার বাইকে করে যেতে হয়েছে, এবং রাত 1টার সময় সম্ভবত বাড়িতে গিয়ে পৌঁছেছে। এবং যথারীতি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ও যেসব কথাগুলো বললো তার একটাই জিস্ট, যে ওর 100% কাজ হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ও সঙ্গীতা ম্যাডামের উপর নির্ভরশীল। সঙ্গীতা ম্যাডাম যেভাবে ওকে চালনা করবে বা ওর ফরে কাজ করবে, কাজে ও একদম নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। তাহলে আমার এখানে প্রশ্ন, তাহলে টন্দীপ যে উকিল অর্থাৎ লয়ারের হেল্প নিয়েছিল, তাহলে কি এখন টন্দীপ সেই লয়ারের হেল্পগুলো আর নিচ্ছে না? কারণ ওর লয়ার খুব হাই লেভেলের লয়ার, সমস্ত কাজ পারফেক্টলি করে, তাহলে এখন ওকে বাদ দিয়ে কেন সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিতে হলো? এই প্রশ্নটা তো আমার মনে জেগেছে। তা তোমাদের মনেও কি জেগেছে? এই ঘটনা থেকে কি কিছু মনে হয় যে হয়তোবা টিনা অনেকটাই এগিয়ে গেছে এবং হয়তোবা টন্দীপ বুঝতে পেরেছে ছেলের কাস্টাডি ও কোনো মতেই পাবে না, তাই এতটা ভয় পেয়ে, এতটা মরিয়া হয়ে ও এইভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে? দেখেছো নিশ্চয়ই ও কতটা দৌড়াদৌড়ি করছে, প্রায় রোজই বেরোচ্ছে, আসছে, বাড়িতে যাচ্ছে, আসছে, পেপারস নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে। এর আগেও আমরা থানায় যেতে দেখেছি, আজকেও দেখলাম। আজকে তো উইথ ম্যাডাম ছিলেন, কাজে এখন আবার ভরসা দিচ্ছেন ম্যাডাম। কাজে বুঝতে পারছো কোথাও না কোথাও কিছু না কিছু গলদ আছে, এটুকু কিন্তু আমরা ধরে নিতে পারি। যাই হোক, এই জিনিসটা নিয়ে আবার পরে বলবো, কিন্তু এখন আমি চলে আসি যে লাইভে আমি উঠেছিলাম সেই লাইভে অবশ্য করে। আচ্ছা, ওই লাইভে গিয়ে আমি যে কোশ্চেনগুলো করেছি তোমরা লাইভে অবশ্যই দেখতে পাবে। আমার প্রথম কোশ্চেনই ছিল যে 17ই আগস্টের রাত্রের ওই কোশ্চেন। হ্যাঁ, অবশ্য করে টিনা যে বোকামিটা করেছে, আমি প্রথম দিন থেকে আমার ভিডিওতে বলে আসছি যে ও 498 কেসটা সেদিন দেয়নি, কারণ ওর মনে আশা ছিল ও সংসারে ফিরবে। এটাও আমি ওখানে উল্লেখ করেছি। ওটা হয়তো ওনার জানা ছিল না, কারণ ওনার তরফ থেকেও এটা বলা হচ্ছিল কেন কোনো লিখিত অভিযোগ টিনা দেয়নি। স্বাভাবিক, এটা সবাই বলবে, কারণ এখন পরিস্থিতি যা, ওটার তো প্রয়োজন ছিলই। আচ্ছা, তারপরে যে ছেলে চেয়েছিল সেটার প্রমাণটাও তো টন্দীপের কাছেই আছে। আমি সেটাই বলেছি, আপনি দয়া করে ওর ভিডিওটা দেখুন যেটা প্রাইভেট করা আছে। সঙ্গে কিমার উত্তর, ভয় পেতেই পারে, সেই রাত্রে ভয় পেয়েছে একটা ছেলে যে কিনা পুলিশের 498 কেসে তাকে নিলে 3 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেবে, ফুল ফ্যামিলি শুধু, তাহলে সে পালাবে না তো কী করবে? তার সেই প্রশ্নের আমার একটাই উত্তর ছিল, আমি যদি কিছুই না করব, আমি যদি সৎ হব, আমি যদি মানে নাই মারধর করব, স্ত্রীর ওপর অত্যাচার নাই করব, যে কারণে 498 কেসটা হয়, তাহলে আমি কেন ভয় পাবো? এর উত্তর কিন্তু আমি পাইনি। এর উত্তর কিন্তু আমি পাইনি, কারণ ওদের কাছে নেই। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আমি তুলেছি, কেন টন্দীপ এই ব্যাপারটাকে পুরো পাবলিক করলো? সে তো নিজের ফ্যামিলির ম্যাটার নিজেও বেছে নিতে সাল্টে নিতে পারতো তার ভেতরে। আজকে কিষাণের জন্য জাস্টিস এরা দাবি করছে, কিন্তু ভবিষ্যতে এই যে বেচার গল্পগুলো, এগুলোই তো কিষাণের ভবিষ্যতের জন্য সাংঘাতিক বিপদ বয়ে আনবে। তার উত্তরও আমি পাইনি। তার উত্তরের সঙ্গীতা দিয়ে একটাই বলেছে, এই জিনিসগুলোই, এই পাবলিক ক্যাওয়াসগুলো, পাবলিক বাড়ির কী বলে কেচ্ছাগুলো, বাড়ির কেচ্ছাগুলো যেন কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় না আসে, সেগুলো দেখা দরকার।
যেটা অলরেডি এসে গেছে সেটা নিয়ে কি করবে? কিছুই কিন্তু আসছে না। যাকে এরা এইভাবে কিন্তু কোনো কিছু আমি যা বুঝলাম মীমাংসা করতে আসেনি। যেটা করতে এসেছে সেটা তোমরা শুনে নাও। হ্যাঁ, আমি যেটা জানতে পারলাম বা আমাকে যেটা বলা হলো, যেটা আমাকে বলা হলো সেটা বলি। আমাকে বলা হলো টিনার সঙ্গে যোগাযোগ করে আপনারা বোঝান টিনাকে, যাতে আমরা টিনাকে বলি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিতে। এটা উনি ভাবলেন কি করে? আমি সবসময় বলছি আপনি এক পক্ষের কথা শুনে কথা বলছেন, আপনি দুপক্ষ বসে কথা বসিয়ে কথা বলুন। কিন্তু উনি বলছেন আমাদের বলতে, আমরা টিনাকে বলবো সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলতে। আমরা কে? আর আমাদের কথা টিনা শুনবেই বা কেন? তার পরিবার আছে, তার গার্জিয়ান আছে, তার বাবা মা আছে, তারা ডিসিশন নেবে, সর্বোপরি টিনা ডিসিশন নেবে। আর ওনার বক্তব্যে যেটা বুঝছি বাচ্চার কাস্টাডির জন্য ম্যাডাম দেখা করতে বলেনি। ওনার মতে ওই রিমির কেস, যেটা আমি আগেও বলেছি, সেটাই উনি করার চেষ্টা করছেন। অর্থাৎ কোনোভাবে টিনাকে ওই ফ্যামিলিতে ঢুকিয়ে দিতে, যাতে কিনা একই বাড়িতে সবাই মিলে থাকতে পারে। কিন্তু টিনা কি চাইছে সেটা উনি ভাবতে চাইছেন না। উনি চাইছেন জাস্ট টিনা যোগাযোগ করুক এবং টিনাকে উনি এই ধরনের মগজ ধোলাই করবেন এবং কোনোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে ফ্যামিলিতে স্বামী থেকে একটা মেয়ে অত্যাচারিত হয়ে বেরিয়ে যায়, সেই সংসারে সেই মেয়েটা কোন রিস্কে ফিরবে, কোন রিস্কে সেখানে গিয়ে থাকবে? সে তো তার ছেলেকে চায় শুধু, সে তো তার সংসারটা চায়নি। কারণ সে ডিভোর্স দেবে না, ডিভোর্স নেবেও না, কিন্তু স্বামীর সঙ্গেও থাকবে না, সে সেপারেশনে থাকবে এবং ছেলের কাস্টাডিটাই শুধু চায়। তার জন্য সে বলেনি কখনো যে স্বামীকে দেখতে দেবো না বা বাবা ছেলে দেখতে পাবে না, এটাও কিন্তু সে স্বার্থপরের মতো বলেনি। যাই হোক, যেটুকু আমি বুঝলাম, এরা চাইছে কোনোভাবে জিনিসটা ভিতর মিটিয়ে কোনোভাবে ঢুকিয়ে দিতে। এবং আরেকটা জিনিসও যেটা জানতে পারলাম, যে তনুশ্রীকে দিয়ে টিনাকে ফোন করানো হয়েছিল এবং এই ব্যাপারটা যাতে টিনা নিজে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু টিনা তার তরফ থেকে ডিনাই করে দিয়েছে। ও শুধু ওর ছেলেকেই চায়, তারপরেরটা পরেও দেখবে। এবং আমার যা মনে হয়, এই সঙ্গীতা ম্যাডাম, টন্দীপ, কিমা এদের তরফ থেকেও যেদিন ওরা হাসনাবাদ গেছিল, টিনাদের সঙ্গে দেখা করার কোনো একটা চেষ্টা করা হয়েছিল এবং টিনা আসেনি। সম্ভবত টিনার বাবাকেও ডেকে পাঠানো হয়েছিল, তারাও আসেনি। আশা করি বোঝাতে পারছি জিনিসটা কোন জায়গায় আছে, কোন পর্যায়ে আছে। আশা করি এরপরে আজকের ব্যাপারগুলো টিনা নিশ্চয়ই দেখবে, শুনবে, বুঝবে এবং পরবর্তী সময়ে তার মতো করে একটা ভিডিও করবে কোনো সময়। আমি বলবো এখনই করতে না, এখনও দেখতে, কারণ বিষয়গুলো বেশ প্যাচালো হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা করবে, যেটা বুঝবে ভালো, সেটাই যেন করে। আমাদের মতামত এখানে ম্যাটার করে না। আমরা জিনিসগুলো অন ক্যামেরা দেখেছি, ভিডিও টু ভিডিও করেছি, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা মানুষের হিতার্থে কিছু কথা বলতে পারি, দোষ করলে সেটাকে আমরা টোকা দিতে পারি, কিন্তু কারোর ডিসিশন মেকার আমরা হতে পারি না। ঠিক আছে, এটা টোটালি তার ব্যাপার। তবে আমাদের যদি ব্যক্তিগত মত কেউ চাও, তাহলে অবশ্যই আমি টিনার ওই বাড়িতে ফেরার বিপক্ষে। কারণ আমি চাই না ওই ছেলের সঙ্গে টিনা আবার সংসার করুক। ও যাই হোক, একটা বিশ্বাস যদি একবার ভেঙে যায়, সেই বিশ্বাসটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তারপরে আবার স্বামী বলে কথা না, একটা বিপরীত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকা। রিমি প্রীতমের ফ্যামিলি আলাদা ছিল, এদের ফ্যামিলি আলাদা, এখানে এইভাবে হয় না। আর ছেলের ম্যাটার, সেটা আইন ঠিক করে বুঝে নেবে। এর জন্য আমার মনে হয় না কোনো সমাজসেবীর এইভাবে ঢোকার দরকার আছে। আর আমার সবথেকে বেশি খটকা লাগে, কোনো সমাজসেবী কি এইভাবে লোকের লাইভে স্ট্রিম লাইভে ঘুরে তার প্রেসিয়াস টাইমগুলো লস করতে পারে? কী জানি, আমার জানা নেই। কেনই বা করবে? তার কি আর কোনো কাজ নেই? সামান্য ইউটিউবের ডোমেস্টিক ভায়োলেন্স, কাস্টাডি, এইসব ম্যাটারগুলোর মধ্যে ঢুকে পড়ছেন, ওনার লাভ কিয়েতে? তারপরে তো বিভিন্ন কল রেকর্ডিং আমরা শুনতেই পাচ্ছি। কাজেই বুঝে দেখুন কি হতে চলেছে ভবিষ্যতে, আরও কী দেখবো, আরও কী ভিডিও আনবো আপনাদের জন্য। কাজেই ওয়েট করুন, আমরা আমাদের মতো লড়াই জারি রাখবো। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়, কি হতে চলেছে। বাচ্চা মেয়েটার জন্য সত্যি, ও তো আমাদের কাছে বাচ্চাই, সেই জন্য বাচ্চাই বলবো। একটা 22 বছর 23 বছর বয়সের মেয়ের আর কত বয়স হতে পারে? হ্যাঁ, এতগুলো লোককে ঝেলছে, জাস্ট মানা যায় না। যাকে ভিউয়ার্সরা, আপনারাও অনেক কমেন্টস করেছেন, ওখানে আমি দেখেছি। আপনারাও আপনাদের মতো লড়াই করছেন, আমরা আমাদের মতো চেষ্টা করছি। বলবো না আমাদের চেষ্টা অনেকটা ছিল, অবশ্যই না, কিছুই হয়তো করতে পারিনি, আরও চেষ্টা করব আমাদের মতো করে ভয়েস আরও লাউড করতে। ভিডিওটা এখন এইটুকুই রাখলাম, আবার আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন এইটুকুই, বাই, টাটা।